সালামু আলাইকুম। এখন আমরা দেখব শ্বসন যে আছে তার ক্লাসিফিকেশন। অ্যারোবিক এবং অ্যানারোবিক দুইটা পাথওয়েতে শ্বসন হয়। মানে একটাতে অক্সিজেন লাগে, অ্যারোবিক বা সবাত শ্বসন, একটাতে অক্সিজেন লাগে না বা অক্সিজেন না হলে পরিবেশন নাই। সো ওই অক্সিজেনের অভাবে যেটা হয় অবাত শ্বসন বা অ্যানারোবিক শ্বসন। ওকে, সো আমি পুরো ব্যাপারটা এক্সপ্লেইন করছি। এক্সপ্লেইন করলে আপনি বুঝতে পারবেন যে কেন কি পুরো সেলুলার লেভেলে গিয়ে আমরা কথা বলবো। তো আমরা এক কাজ করি, এটা একটা সেল, এই যে মাঝখানে পার্টিশন দেওয়া আছে, এটা আর একটা সেল। ওকে, তো আমরা এই সেলে দেখব সবাত শ্বসন, আর এই সেলে দেখব অবাত শ্বসন। অ্যাকচুয়ালি স মানে হচ্ছে সাথে থাকা বা থাকে, বাত মানে হচ্ছে বাতাস, তাহলে থাকে বাতাস বা অক্সিজেন। অবাত মানে হচ্ছে অতে নাই, বাত মানে হচ্ছে অক্সিজেন। তাহলে এই প্রক্রিয়াটাতে অক্সিজেন আমরা দিব না, বাট এখানে আমরা অক্সিজেন দিব। ওকে, সো এটার ইংলিশটা দেখেন, দিস ইজ এরোবিক। এরো মানে হচ্ছে এয়ার, তাহলে এই প্রক্রিয়ায় এয়ার বা অক্সিজেন থাকবে। আর অবাত মানে হচ্ছে অ্যানারোবিক। প্রিয় স্টুডেন্ট, এ কিংবা অ্যান এই দুটো মানেই অ্যাবসেন্ট বোঝায়। সো এয়ার মানে হচ্ছে অক্সিজেন, অ্যান মানে হচ্ছে নাই, তাহলে অক্সিজেন এই ধাপে থাকবে না। তো আশা করছি আপনারা প্রথম দুটো বুঝতে পেরেছেন। এখন আমরা যাব পুরো ব্যাপারটা আসলে কি ঘটে। ওকে, দেখেন এই সেলটাও শক্তির জন্য গ্লুকোজ ব্যবহার করে, এই সেলটাও শক্তির জন্য গ্লুকোজ ব্যবহার করে। খুব সিম্পল। তাহলে গ্লুকোজটা সর্বপ্রথম তারা কাজ শুরু করে কোথায়? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে, এটা তো মাইটোকন্ড্রিয়া। সেম, এই গ্লুকোজ ভাঙে, এও কিন্তু গ্লুকোজটা ভাঙে। কারণ গ্লুকোজ ভাঙার যে এনজাইমগুলা বা গ্লাইকোলাইসিস যে ব্যাপারটা, এটার জন্য যে এনজাইমগুলা সাইটোপ্লাজমেই থাকে। সো গ্লুকোজ থেকে হয়ে গেল পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড, এটাতেও সেম অবস্থা হবে, পাইরুভিক অ্যাসিড। ওকে, তাহলে বলেন তো কেন গ্লুকোজটা সবসময় সাইটোপ্লাজমেই ভাঙে? খুব সিম্পল আনসার, গ্লুকোজ ভাঙার জন্য এনজাইমগুলো সাইটোপ্লাজমেই থাকে। এই প্রসেসটার নাম কি? এই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। এই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। প্রিয় স্টুডেন্ট, গ্লাইকোলাইসিস ছাড়া আর কোনো ধাপই সাইটোপ্লাজমে ঘটে না। তাহলে আপনাকে যদি কখনো জিজ্ঞেস করে সবাত এবং অবাত শ্বসনের মধ্যে কমন পাথওয়ে কোনটা, যে দুইটার ক্ষেত্রে সেম ঘটে, সেটা হলো সাইটোপ্লাজমে যে পার্টটুকু ঘটে, কোনটা? গ্লাইকোলাইসিস। ওকে, তো দেখেন পাইরুভিক অ্যাসিডের ভেতরে একটা গ্লুকোজ ভেঙে 3 কার্বনের 2টা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এইটার ভেতর স্টিল যে পরিমাণ এনার্জি আছে, এটা যদি আপনি রিভিল করতে চান, রিলিজ করতে চান, পাইরুভিক অ্যাসিডটা প্রথমে আউটার মেমব্রেনটা পার হবে, মাইটোকন্ড্রিয়ায় যাবে, আউটার মেমব্রেন পার হয়ে 2 মেমব্রেনের মাঝখানে আসলো, দেন তারা ইনার মেমব্রেনটা পার হবে। এই যে দেখেন, সো হিয়ার ইজ পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড। এখন এই পাইরুভিক অ্যাসিড করবে কি? এসিটাইল কোয়েতে পরিণত হবে। কিসে পরিণত হলো? এসিটাইল কোয়েতে পরিণত হলো। তার মানে আমরা দ্বিতীয় ধাপটা পেলাম, পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল কোয়ে। কোথায় হয় এটা? মাইটোকন্ড্রিয়ার ভেতরে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া কিন্তু বিক্রিয়া ঘটার অনেকগুলো স্পেস আছে, অনেকগুলো জায়গা আছে। যেমন 2 মেমব্রেনের মাঝখানে বিক্রিয়া কিন্তু হয়, এই মেমব্রেনেও বিক্রিয়া হয়, এই মেমব্রেন বা ক্রিস্টিতে বিক্রিয়া হয়, আর এই ভেতরে যেটা দেখতে পাচ্ছেন দিস ইজ মা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে বিক্রিয়া হয়। তার প্রশ্ন হলো কোথায় বিক্রিয়াটা হচ্ছে? আনসার হচ্ছে যে ক্রিস্টির ভেতরে, ম্যাট্রিক্সে হচ্ছে, ম্যাট্রিক্সে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। তাহলে ধাপ কয়টা পেলাম? গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিড একটা ধাপ, পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল কোয়ে সৃষ্টি দ্বিতীয় ধাপ পেলাম। এবার আমরা থার্ড স্টেপে চলে গেলাম। থার্ড স্টেপ কি? এখানে যেটি স্পেস আছে আমরা এখানেই দেখাই। এই এসিটাইল কোয়ে এবার প্রবেশ করবে একটা চক্রের মধ্যে, দিস ইজ ক্রেবস চক্র। তাহলে থার্ড স্টেপ হচ্ছে এসিটাইল কোয়ে ক্রেবস চক্রে প্রবেশ করেছে। ক্রেবস চক্রে যে ঘটনাগুলো ঘটবে, দিস ইজ থার্ড স্টেপ। ওকে, আচ্ছা, ক্রেবস চক্র থেকে পরবর্তীতে
আপনি কি পাবেন? আপনি কিছু এটিপি পাবেন, আপনি কিছু এনএডিএইচ পাবেন এবং আপনি কিছু এফএডিএইচ2 পাবেন। ওকে, আপনি যে এটিপিটা পেলেন, এই এটিপিটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন, ইন্টার মেমব্রেন স্পেসে ব্যবহার করতে পারবেন, বা বের করে দিয়ে আপনি এইসব জায়গায় ব্যবহার করতে পারবেন। এটিপিটা ব্যবহার করতে পারলেন আপনি। ওকে, বাট প্রবলেম হয়ে গেল যে আপনি এনএডিএইচ এবং এফএডিএইচ2 ব্যবহার করতে পারবেন না। এইটা একটা চেকের মতো, এটিপি তো ক্যাশ টাকা, এটা চেকের মতো। কারণ এগুলোর ভেতরে কি পরিমাণ শক্তি আছে এইটা যদি আপনি বের করতে চান, তাহলে এই দুইটা নিয়ে আপনাকে এই মেমব্রেনে যেতে হবে। এই যে মেমব্রেনে, ক্রিস্টাল মেমব্রেন, তো এরা এখানে আসলো, এই পুরো প্রক্রিয়াটা চলতে থাকতেছে। ওকে, পুরো প্রক্রিয়াটা কিন্তু চলতে থাকতেছে। এই সময় কি হয় জানেন? এই সময় যেটা হয়, আপনি বায়ুমণ্ডল থেকে রক্তের ফুসফুস রক্ত হয়ে যে অক্সিজেনটা গ্রহণ করেছেন, অক্সিজেনটা কোষে আসছে, এরা এসে এই যে এখানে প্রবেশ করলো দুই মেম্বারের মাঝখানে, এবং এরা এখান থেকে এসে প্রবেশ করে এই যে এখানে। দেখছেন যে আপনি যে শ্বাস নেন অক্সিজেনটা, এই পুরো প্রক্রিয়ার একবার শেষ মোমেন্টে আপনার অক্সিজেনটা লাগতেছে। কি হয়, অক্সিজেন করে কি, এই এনএডিএইচ2 এবং এফএডিএইচ2 এর ভেতরে যে ইলেকট্রনগুলো আছে এগুলা, এবং এনএডিএইচ2 এবং এফএডিএইচ2 থেকে যে প্রোটন উৎপন্ন হয়, এই প্রোটন ইলেকট্রন আর অক্সিজেন কি হয়, পানি। ওকে, তাহলে সে এখানে এসে এইখানে ক্রিস্টিতে পানি উৎপন্ন হবে। তাহলে পুরো প্রসেসটা হবে। তো এনএডিএইচ এবং এফএডিএইচ যখন আপনি পাঠাইলেন, পানি যখন উৎপন্ন করলেন, তখন এনএডিএইচ এবং এফএডিএইচ এর শক্তিটা আপনি পাবেন। যদি কোনো কারণে এমন হয় যে আপনি অক্সিজেন পাঠাইতে পারেন নাই, তাহলে কিন্তু এনএডিএইচ এবং এফএডিএইচ এখানে আসবেই না, কারণ ওরা জানে ওদের ভাঙতে হলে পানি তো লাগবেই। আবার এনএডিএইচ এবং এফএডিএইচ যদি কোনোভাবে জেনে যায় যে ওখানে তো পানি অক্সিজেন আসবে না, তাহলে কিন্তু তারা ক্রেবস চক্র থেকে বেরিয়ে হবে না। ক্রেবস চক্র যদি জানে যে আমি এটিপি তৈরি করব এবং এনএডিএইচ এবং এফএডিএইচ তৈরি করব, তারা একদিন অক্সিজেন পাবে না, তাহলে ক্রেবস চক্র নিজেও হবে না। মানে এই যে দেখেন মাইটোকন্ড্রিয়ার ভেতরে যত ঘটনা ঘটতেছে, আলটিমেট এই পুরো ব্যাপারটাকে শিথিল বা সুন্দর করতে হলে অক্সিজেন লাগবে। আপনি যদি অক্সিজেন এখানে না পাঠাতে পারেন, তাহলে ধীরে ধীরে এই নিচ থেকে বিক্রিয়াগুলো কমতে 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 এইখানে আসবে। তার মানে পাইরুভিক অ্যাসিডটা ভেতরে প্রবেশ করেছিল, এখানে একদিন অক্সিজেন পাবে। এই জন্য যদি কোনোদিন এখানে অক্সিজেন দেওয়া আপনি বন্ধ করে দেন, তাহলে কোনোদিন ভেতরে ঢুকবে না। পাইরুভিক অ্যাসিড অন্য কোনো পাথওয়েতে যাবে। কোন পাথওয়েতে যাবে এখন আমরা এটা দেখব। দিস ইজ এ সেল, সেম ঘটনা ঘটিয়েছে। গ্লাইকোলাইসিস, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে দেখেন এদের তো মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে তারা অ্যালকোহল তৈরি করবে কিংবা ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। অ্যালকোহল হয় উদ্ভিদে, ল্যাকটিক অ্যাসিড হয় প্রাণীতে, এবং প্রাণী এবং ব্যাকটেরিয়া। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ও জানে আমার মাইটোকন্ড্রিয়া নেই, তাহলে অক্সিজেন যদি পাঠায়ও কেউ, মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে অক্সিজেনটা তো ব্যবহারই করতে পারবে না। তাহলে শুধুমাত্র অক্সিজেন নাই বলেই দেখেন এরা আর আগায় না, মাইটোকন্ড্রিয়া নাই বলে দেখেন এরা আর পরবর্তীতে আগায় না। তো আমি এখন একটু ধাপগুলোর নাম বলি। দিস ইজ গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিড থেকে যেটা সৃষ্টি হলো, দিস ইজ কল্ড পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। ওকে, অসম্পূর্ণ জারণ। তাহলে দুইটা মাত্র স্টেপের মাধ্যমেই এটা ঘটনা শেষ হয়ে যায়। এখন আপনারা আমাকে বলেন তো, এই প্রসেসে যদি কখনো এনএডিএইচ উৎপন্ন হয়, তাহলে এইটা কি আপনি ভাঙতে পারবেন? এইটার ভেতরে যে শক্তিটা আছে ভাঙতে পারবেন না। এটার ভেতরে শক্তিটা আপনি ব্যবহারই করতে পারবেন না, কারণ এইটা ভাঙতে গেলে আপনাকে অবশ্যই ক্রিস্টি বা মাইটোকন্ড্রিয়া লাগবে। এত মাইটোকন্ড্রিয়াই নাই। তাহলে এইটা কি হয়, গ্লাইকোলাইসিসে দেখবেন আপনি এনএডিএইচ উৎপন্ন হয়, এনএডিএইচটা আবার এই যে এখানে এসে খরচ হয়ে যায়। তার মানে আলটিমেটলি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া যে এটিপিটা উৎপন্ন হয় ওইটাই আপনার শেষ এটিপি। যে এনএডিএইচ উৎপন্ন হয় আবার খরচ হয়ে যায় এই ধাপে। পুরো ব্যাপারটা মিনিমাইজ হয়। প্রত্যেকটা কেমিক্যালের আপনাকে ভবিষ্যৎ বা ফেট সুনিশ্চিত করতে হবে, তারপর আপনি আগাইতে পারবেন। ওকে, তো প্রিয় স্টুডেন্ট, এই ছিল অ্যারোবিক এবং অ্যানারোবিক। তাহলে আমরা একবার এই জায়গায় দেখি। মনে করেন অক্সিজেন আসলো না, অক্সিজেন আসলো না। ওকে, এটা ধরা যাক আমাদের কোষে ঘটতেছে, আমরা তো অক্সিজেন নিচ্ছি। এটা ধরা যাক এমন কোষে ঘটতেছে যেমন ব্যাকটেরিয়া, যার কোনো
মাইটোকন্ড্রিয়া নেই। আচ্ছা, এটা ব্যাকটেরিয়াতে ঘটে, এটা আমাদের কোষে ঘটে। এটা কি আমাদের কোষে ঘটতে পারে কিনা? এটা যাদের মাইটোকন্ড্রিয়া নাই তারা হচ্ছে ব্যাকটেরিয়া, এবং যাদের মাইটোকন্ড্রিয়া নাই তাদের হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন হবে। আমাদের মাইটোকন্ড্রিয়া আছে, আমাদের অ্যারোবিক হবে, কিন্তু মাঝে মাঝে হয় না, আমরা অক্সিজেন পাচ্ছি না। এত বেশি আমরা দৌড়াইছি ট্রেডমিলে, এত বেশি এক্সারসাইজ করছি যে আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। তাহলে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে দেখেন কি হয়, অক্সিজেন নাই। সো অক্সিজেন নাই মানে এই এনএডিএইচ এবং এফএডিএইচ তো এখানে আসবে না। সো এদের উৎপত্তি হবে না, কারণ আমি বলেছি কোনো কেমিক্যাল তৈরি করলে তার ভবিষ্যৎ কি হবে আপনাকে নিশ্চিত করতে হবে, বাচ্চা শুধু পয়দা করলেই হবে না। তো এরা যেহেতু নাই, দ্যাট মিনস ক্রেবস চক্র ঘটে নাই। ক্রেবস চক্র যেহেতু ঘটে নাই, তাহলে পাইরুভিক অ্যাসিড জীবনেও ভেতরে প্রবেশ করবে না, জীবনেও না। তখন পাইরুভিক অ্যাসিড দেন কি করবে, আইদার অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড। আমাদের দেহে অ্যালকোহল উৎপন্ন হয় না, তার মানে পাইরুভিক অ্যাসিডটা তখন ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করবে। সো দেখেন, শুধুমাত্র অক্সিজেনের ঘাটতির কারণে আমাদের শ্বসনটা চেঞ্জ হয়ে গেল। কি চেঞ্জ হলো? ওদের মতো হয়ে গেল, অবাধ শ্বসন। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, দ্যাট ইজ গ্লাইকোলাইসিস। পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড, দ্যাট ইজ পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। সো দিস ইজ পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। আমাদের ক্ষেত্রে দুইটাই ঘটে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা ঘটছে। আমাদের স্বাভাবিক হচ্ছে প্রথম যেটা দেখাইছিলাম, আর অস্বাভাবিক বা অক্সিজেন থাকে না তখন এইটা। আচ্ছা, কেন অবাধ শ্বসন হয়? ধরা যাক অক্সিজেন নাই, তাহলে এটা বন্ধই থাক, তোর কাজ তো নাই। স্টুডেন্ট, কোষে সবসময় কাজ হয়। আপনি যখন কাউকে কিছু দিতে পারবেন না, লাখ টাকা দিতে পারবেন না, তাকে 10 টাকা হলেও দেন, একবেলা সে রুটি খাক, পানি খাক। ঠিক তেমনি আমাদের কোষকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে হবে। অক্সিজেন নাই তো কী হয়েছে? এই প্রসেসটা করলে খুবই অল্প পরিমাণে এটিপি উৎপন্ন হয়, তাতে কি ওইটা দিয়ে সে চালিয়ে যাবে। সো আমাদের টার্গেট কিন্তু এইটা, অল্প পরিমাণ এটিপি হলেও আমাদের এই কাজটা ঘটাতে হবে। তবে এটা যদি দীর্ঘক্ষণ চলে তখন প্রচণ্ড কিন্তু ব্যথা হবে। ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে না, পা ব্যথা করে, আমরা পাটা কী করি, চাপাচাপি করি, ম্যাসাজ করি। তারপর হচ্ছে আপনি অনেক বেশি শপিং করতেছেন, এখন আমরা পা ব্যথা বের করবে, কারণ শপিং করতে করতে আপনার পেশিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, তখন আমরা পা ব্যথা করি। সো এই ল্যাকটিক অ্যাসিড কিন্তু পেইন দেয় আমাদের। ওকে, সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি যখন এগুলো আপনাকে ইন ডিটেল পড়াবো পরের ভিডিওগুলোতে, আপনি দেখবেন এগুলো খুব সহজ মনে হবে এক সময়। কিন্তু আমি প্রথমে এই সামারিটা টেনে দিলাম ক্লাসের। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।